This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফসলের সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে দিল্লি চলো ডাক কৃষক সংগঠনগুলোর আন্দোলন রুখতে পাঞ্জাব হরিয়ানা দিল্লি সীমানা আজও কড়া নজরদারি। বিক্ষোভের তৃতীয় দিনে বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত রেল রোকো হয়। এর মধ্যে চণ্ডীগড়ের 3 কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অর্জুন মুন্ডা এবং নিত্যানন্দ রায়ের সঙ্গে বৈঠক কৃষক সংগঠনগুলোর। দাবি আদায় আন্দোলন তীব্র করছে কৃষক সংগঠনগুলি। পাঞ্জাবের বানালায় কৃষকরা অবরোধ করায় ব্যাপক প্রভাব ছড়িয়ে পড়েছে উত্তর রেলের পরিষেবায়। আম্বালা ডিভিশনে 2টি ট্রেন বাতিল করা হয়েছে, বদলানো হয়েছে 6টি ট্রেনের যাত্রাপথ। তবে শতাব্দী বা বন্দে ভারতের পরিষেবা স্বাভাবিক রয়েছে। লোকসভা নির্বাচনের আগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, নির্বাচনী বন্ড অসাংবিধানিক জানিয়ে দিল শীর্ষ আদালত। 2019 থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ড থেকে কত অর্থ পাওয়া গেছে তা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে এসবিআইকে। কমিশন ও এসবিআইকে তাদের ওয়েবসাইটে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হবে। নতুন করে নির্বাচনী বন্ড ইস্যু করা যাবে না। এবার জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটে ধাক্কা, একা লড়ার কথা ঘোষণা করলেন ফারুক আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের প্রধান স্পষ্ট করে দিয়েছেন তা দল কোনো জোটে যাচ্ছে না। জম্মু কাশ্মীরের 6টি লোকসভা আসনের মধ্যে গত ভোটে ফারুকের দল এনসি জিতেছিল 3টি আসনে। এবার গুজরাট থেকে রাজ্যসভায় যাচ্ছেন জেপি নাড্ডা। আজ মনোনয়ন জমা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। গতবার নিজের রাজ্য হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভায় গেছিলেন নাড্ডা। এবার হিমাচলে বিজেপির হাতে পর্যাপ্ত সংখ্যার বিধায়ক না থাকায় প্রধানমন্ত্রী রাজ্য থেকে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন নাড্ডা। 2019-এর পর 2024 ফের বিজেডির সমর্থনে ওড়িশা থেকে রাজ্যসভায় যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। যদিও বিজেপির দাবি তারা কারো থেকে সমর্থন চাননি। এই নিয়ে দু দলকে একযোগে বিঁধেছে ওড়িশার বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। আর রায়বেরেলির সাংসদ হিসেবে নমিনেশন পাবেন না সোনিয়া গান্ধী। রায়বেরেলির সাংসদ হিসেবে সোনিয়া গান্ধীকে পাচ্ছে না। এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন কংগ্রেসের সভানেত্রী। নিজের নির্বাচনী কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে চিঠিতে সোনিয়া লেখেন, বয়স বাড়ছে, তার উপরে শরীর ভালো নেই, তাই প্রার্থী হচ্ছেন না। চিঠিতে সোনিয়া আরও লেখেন, ভোটে না দাঁড়ালেও তার হৃদয় জুড়ে রয়েছে রায়বেরেলি। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন মামলা, সিবিআইকে জবাব দিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই বিষয়ে ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর বক্তব্য শুনেছে সিবিআই। সূত্রের খবর, ঘুষের বিনিময়ে প্রশ্ন বিতর্কে আরও এক রাজনীতিবিদকে তলব করতে পারে সিবিআই। এবার সপার্ষদ রামলালা দর্শনে গোয়ার মুখ্যমন্ত্রী। আজ 51 জন মন্ত্রী বিধায়ককে নিয়ে অযোধ্যায় যান প্রমোদ সাওয়ান্ত। রামলালা দর্শনের পর প্রমোদ সাওয়ান্ত জানান, রাম মন্দির আন্দোলনের সময় করসেবক হিসেবে 2 বার এসেছিলেন অযোধ্যায়। এবার রাম মন্দিরে এসে নিজেকে সৌভাগ্যবান বলছেন গোয়ার মুখ্যমন্ত্রী। দেখছেন টিভি9 বাংলায়, রয়েছে আমি শুভজিৎ মিত্র। সরবেরিয়ায় 2 ঘন্টা পর অবস্থান তুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে উদ্দেশ্য করে স্লোগান, লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। এদিন সন্দেশখালী যাওয়ার পথে সরবেরিয়ায় শুভেন্দুকে বাধা দেয় পুলিশ। রাস্তায় বসে পড়েন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। প্রায় 2 ঘন্টা পর অবস্থান ওঠে। সন্দেশখালী যেতে বাধা, পুলিশ বাস আটকালে রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা। প্রায় 2 ঘন্টা পর অবস্থান তুলে নেন তিনি। সুচ চড়িয়ে মমতা ও পুলিশকে নিশানা শুভেন্দুর। আগামীকাল হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে বাসন্তী হাইওয়েতে শুভেন্দুর বাস আটকায় পুলিশ। মমতার ভয়, বিজেপিকে ভয়, আমাদেরকে ভয়, বলছে পার্টিকুলার আপনাকে ঢুকতে দেবো না। আমার হায়ার অথরিটি মানে রাজীব কুমার, চোর রাজীব কুমারের নির্দেশ আছে। আর রাজীব কুমারকে তার মা মমতা বলেছে যে সবাই ঢুকুক শুভেন্দুবাদী। মাঠ আর কোর্ট দুটোতেই লড়াই হবে, সর্বাত্মক লড়াই হবে। আমরা মাঠের লোক, মাঠে লড়াই হবে। আবার আসবো, ঢুকার চেষ্টা করবো। ওই দিন সায়েন্স সিটিতে আটকেছে, আজকে রামপুরে আটকেছে। আর তো 4 কিলোমিটার, একটা নদী পেরোলেই জায়গা। আসবো, নইলে লঞ্চে আসবো, কাকদ্বীপ নামখানা হয়ে আসবো। আসবো, কোর্টেও টাইট দেবো। এদের কোর্টে টাইট দিতে হবে। মমতা পুলিশকে হাতাহাতি মারামারি করে নাম খারাপ করার দরকার নেই। যদি ওখানে অন্যায় না হয়ে থাকে, বিরোধী যারা যেতে চাইছেন 144কে মান্যতা দিয়ে 3 জনের নিচে নিয়ে যে তাদেরকেও আটকানো হচ্ছে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনার সদাত্মক ভূমিকা নেওয়া দরকার। তার দলের নেতাকর্মীদের বাঁচানোর জন্য অন্যের গায়ে দোষ চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে তার অনুচিত হচ্ছে।
সন্দেশখালী কাণ্ডে কার্যত শাহজাহানের পাশে দাঁড়ালেন মমতা। শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে। শাহজাহানকে টার্গেট করেই ইডি ঢুকেছে বিধানসভায়, বললেন মুখ্যমন্ত্রী। জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। শাহজাহান না থাকলে মমতা নেই তো। চোর মমতা তো শাহজাহানদের সৃষ্টি করেছে। সিপিএমের কাছে ছোট ছিল, ওর কাছে গিয়ে বড় হয়েছে। পুলিশ মন্ত্রী লুকিয়ে রাখে, গ্রেপ্তার করবে কি করে? আর সিটে তো রাজ্য পুলিশ আছে, আমাদের সিবিআই এনআইএ কে দিয়ে দিক, 24 ঘন্টা লাগবে না, চুলের মুঠি ধরে তুলে দিবে। এই শাহজাহান টাইপ যারা আছেন তারা হচ্ছে শাসকের স্ট্রাইকার। এদের দ্বারাই বিভিন্ন সময় বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোট লুট হয়েছে। এদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে তৃণমূল কংগ্রেস দিকে দিকে হয়তো পরাজয় ঘটতে পারে। সুতরাং তাদের দুর্নীতির বিরুদ্ধে যখন কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে যাচ্ছে, তারা কিছু লোক লেলিয়ে দিয়ে ইডি অফিসারদের মাথা ফাটাচ্ছে, সেন্ট্রাল ফোর্স যারা আছে তাদেরকে সেখান থেকে এক প্রকার নিগৃহীত করে সেখান থেকে বিতাড়িত করছে। এটা ধরে নিতে হবে ডাল মে কুচ কালা হয়। সন্দেশখালী কাণ্ডে এবার মমতার মুখে বহিরাগত তত্ত্ব। সন্দেশখালীতে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপর আদিবাসী মহিলাদের সামনে এনে কুৎসা করছে। সন্দেশখালীতে আগেও অশান্তি হয়েছে, বাইরে থেকে বিজেপি কর্মীদের এনে অশান্তি হয়েছে, আদিবাসীদের মধ্যে বিজেপি ঝামেলা বাঁধিয়েছে। বিধানসভায় বললেন মমতা। জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। একজন জিহাদি রাষ্ট্রবিরোধী, তার মুখ থেকে এ ধরনের কথাই মানাবে। ইতিহাস জানেন না বলে এই জিহাদি মমতা ব্যানার্জির মুখ থেকে এই ধরনের কথাবার্তা বেরোয়। সঠিক পথে আছে বলেই আরএসএসকে দায়ী করেছে। এটার মধ্য দিয়ে আরএসএসের জনপ্রিয়তা ভিত্তি আরও সুদৃঢ় হবে। শুধু হিন্দুরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএসের সঙ্গে আসবে। কি করে করলো আরএসএস? যদি মুখ্যমন্ত্রী তাকে স্নেহধন্য প্রশ্রয় না দিয়ে থাকেন। আমরা তো বলছি যে আরএসএসের কর্মসূচি তৃণমূল পালন করছে। উনি ভোটের আগে কিছু বার্গেন করতে চান, এই বার্গেনিং পয়েন্টে আজকে এই সন্দেশখালীর ঘটনা তিনি আরএসএসের কথা উল্লেখ করলেন। আরএসএসের তো উনি দুর্গা, এবং উনিও বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। এটা হচ্ছে দড়ি টানাটানির জায়গায় আছেন। এই ভদ্রমহিলা যা বলেন কখনো তার ফেস ভ্যালুতে বিশ্বাস করবেন না। প্রত্যেকটা কথার পেছনে ওটা একটা অন্য গূঢ় ধান্দা থাকে। সন্দেশখালীতে SC/ST কমিশনের চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদার, তার নেতৃত্বে 7 জনের একটি দল সেখানে গিয়ে পৌঁছয়।
গ্রামের মহিলাদের সঙ্গে তারা কথাও বলেন। তাদের কাছে শিবু উত্তম সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেন গ্রামের মহিলারা। রাষ্ট্রীয় কমিশন চুপ করে বসে থাকতে পারে না। আমি সেটা একটা তদন্ত করতে এসেছি, জানতে চেয়েছি যেখানে কী ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে বলবো যে এগুলো আপনারা ব্যবস্থা করুন, এটাই আমার কাজ। কিন্তু সেই কাজে বাধা দেওয়ার প্রচেষ্টা চলছে। ইভেন যা প্রোটোকল দেওয়া উচিত রাজ্য সরকারের কোনো প্রোটোকল সেখানে নেই। ইভেন আমাদের নিজেদের ব্যবস্থায় এই সমস্ত গাড়ির ব্যবস্থা করতে, যেটা সম্পূর্ণ আইন বিরোধী, সমস্ত সংবিধান বিরোধী কাজ চলছে এখানে। এটা আজকে দেখার জন্য আমি এসেছি। সন্দেশখালী কাণ্ডে রিপোর্ট প্রকাশ করলো জাতীয় মহিলা কমিশন। রিপোর্টে বলা হয়েছে বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেই হেনস্থা করা হয়। কমিশনের অভিযোগ, রাজ্যের কাজে গাফিলতি ও পরিকল্পিত উদাসীনতা রয়েছে। পুলিশ ও তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুললে শারীরিক ও যৌন হেনস্থা করা হয়। প্রতিনিধি দলের পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নিজে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালী যাবেন। রাজ্যের বিভিন্ন কোর্টে বিচারাধীন নির্বাচন পরবর্তী হিংসা মামলা শুনানির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের ভয় দেখানোর অভিযোগ। রাজ্যের কোর্ট থেকে মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই আবেদনেই সারা শীর্ষ আদালতের। আপাতত রাজ্যের আদালতগুলিতে ভোট পরবর্তী হিংসা মামলা শুনানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শাসকের অন্দরে ক্ষোভের আগুন, বিদ্রোহী মিমি চক্রবর্তী। সাংসদ পদ থেকে ইস্তফা দিতে মমতাকে চিঠি মিমির। ইস্তফাপত্র গ্রহণ করেননি মমতা, জানিয়েছেন অভিনেত্রী। মমতা ইস্তফা গ্রহণ করলে লোকসভার অধ্যক্ষের কাছে গিয়ে পদত্যাগ করবেন, জানিয়েছেন মিমি। অভিনেত্রীর দাবি, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতে। তৃণমূলের অন্দরে কোন্দল নিয়ে জল্পনা উস্কে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য, গালি শোনা আমার রুচি নয়। এর আগে 13ই ফেব্রুয়ারি দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতাকে চিঠি লেখেন মিমি চক্রবর্তী। তারপরে আজ বিধানসভায় স্পিকারের ঘরে মমতার সঙ্গে বৈঠক হয় মিমির। সেখানে ইস্তফাপত্র দেন তিনি। I have resigned, but my resignation is not accepted, and should accept foreign CM, and she said that she will take care of everything. দলের যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। যদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার। স্যুট না, হয়তো সবার এভরিওয়ানস ডেস্টিনেশন ইজ নট পলিটিক্স। দিদি যদি অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট করলে তবেই না পাঠাবো। পার্টির মেম্বারশিপ তো এখনো আপনার রয়েছে? এখনো তো রয়েছে, মানে পার্টি তো আমাকে ছাড়েনি এখনো। বিলম্বে বোধোদয়, কারণ মমতা ব্যানার্জির আমলে উনি ভুয়া আইএস দেবাঞ্জন, উনাকে ভুয়া কোভিডের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। উনিও মমতা ব্যানার্জির এই ভুয়া ব্যবস্থার শিকার। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে বলবো বিলম্বে বোধোদয়। উনি 18 বছর পেরিয়ে গেছেন, একজন এমপি, একজন প্রাপ্তবয়স্কা, সাংস্কৃতিক জগতের পরিচিত নাম। উনি উনার সিদ্ধান্ত নেবেন। আর্থিক নয়ছয় মামলা, তারকা সাংসদ দেবকে তলব ইডির। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডির অফিসে তৃণমূল সাংসদকে তলব করা হয়। আর্থিক মামলায় সমন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতিকেও। আয়কর মামলায় পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে তলব। ইডির দিল্লি অফিসে এবার তলব বিধায়ক মুকুল রায়কে। অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় মুকুল রায়কে সমন পাঠানো হয়। 19শে ফেব্রুয়ারি মুকুল রায়কে তলব ইডির। বাড়িতে এলেই তদন্তের সহযোগিতা, জানিয়েছেন মুকুল পুত্র। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এবার পথে বুদ্ধিজীবীরা। হাজরায় মিছিল আটকেছে পুলিশ। লেক মার্কেট থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন বিকাশ রঞ্জন, বাদশা মৈত্ররা।